এবারে আমরা শব্দ তরঙ্গ রিলেটেড যা যা আমাদের পরীক্ষায় ভালো করার জন্য এমসিকিউ ফরম্যাটে সব কিছু জেনে নিব। মূল বইয়ের যত খুঁটিনাটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সব কিছু আমরা কনসেপ্ট বুঝে বুঝে শেষ করে ফেলবো। ঠিক আছে, তাইলে আসো শুরু করি। দেখো এখানে একদম শুরুতে আমাকে শব্দ তরঙ্গ রিলেটেড বেশ কিছু বেসিক্স জিনিসপত্র ক্লিয়ার করে নিতে হবে। দেন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য আছে, প্রতিধ্বনি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এখানকার। দেন শব্দের ব্যাগ অসম্ভব রকমের ইম্পর্টেন্ট, এখানকার যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে এখানে দুইটা জিনিস ইউজ করতে হয়। দেন বেশ কিছু আসলে থিওরিটিক্যাল টপিক আছে, শব্দের ব্যবহার, সুরযুক্ত শব্দ, শব্দের দূষণ, এগুলো রিলেটেড এমসিকিউ কোশ্চেন হয় বা কক হতে কোশ্চেন হয়। বাট সিকিউ যদি হয় মোটামুটি এই দুইটা জায়গা থেকে হয়। সো এখানকার এই দুইটা অসম্ভব রকমের ইম্পর্ট্যান্ট পার্ট মানে এমসিকিউ তো এখান থেকে হয়। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে শুরু করি। আমরা শুরু করব সাম বেসিক্স দিয়ে। ওকে, আমরা আগে বেসিক্স কিছু জিনিস ক্লিয়ার করে নিই। ওকে, আচ্ছা, প্রথমত শব্দ কি? অণু, দৈর্ঘ্য, তরঙ্গ। এবং শব্দ কি? যান্ত্রিক তরঙ্গ, তার মাধ্যমের দরকার হয় সঞ্চালিত হওয়ার জন্য, তাই না? এবং শব্দকে কোনো একটা জায়গা থেকে সৃষ্টি হইতে হয়, তার মানে শব্দ ব্যাপারটা আমাদের কান পর্যন্ত আসার জন্য এখানে কয়টা জিনিস ইনভলভড? প্রথমে এক নম্বর জিনিস হচ্ছে ইনভলভড হচ্ছে এখানে সোর্স। এখানে সোর্স ইনভলভড। সেই সোর্স থেকে যদি কোনো একটা মাধ্যম না থাকে বা মিডিয়া না থাকে বা মিডিয়াম যদি না থাকে তাহলে সেই শব্দ আমাদের কাছে আসবে না। ওকে, সামনে একটা এক্সপেরিমেন্ট আছে যেখানে দেখা যাবে যে যদি মাধ্যমটাকে সরাই নেওয়া হয় উৎস থেকে শব্দ আমাদের কানে আসতেছে না। অ্যান্ড দেন কি লাগে? গ্রাহক বা রিসিভার, যে অ্যাকচুয়ালি শব্দটা গ্রহণ করবে। এখন যদি আমি সোর্স নিয়ে বলি, শব্দের সোর্স কি কি আছে ভাইয়া? শব্দের সোর্স আছে আমাদের কণ্ঠ আছে, শব্দের সোর্স আর কি আছে? স্পিকার আছে। ধরে বলতে পারি যে ভাই এগুলো তো আমরা জানি, এগুলোতে আসলে এগুলো থেকে কোন জায়গা থেকে কোশ্চেন হইতে পারে? এবং গিটার আছে। এখানে যেখান থেকে কোশ্চেন হতে পারে কণ্ঠে কিভাবে শব্দ উৎপন্ন হয় এটার কি ডিটেলস কত জানতে যেতে পারে, এমসিকিউ হইতে পারে। ঠিক আছে, সো কণ্ঠে স্বরযন্ত্রে স্বরযন্ত্রে শব্দ উৎপন্ন হয়, ওইখানে ভোকাল কর্ড আছে, ভোকাল করতে হয়, আমি একটু পরে ইলাবোরেট করব। ঠিক আছে, স্পিকারে কি একটা ডায়াফ্রাম থাকে, পর্দা থাকে, ওয়ার্ডটা খেয়াল করো, ডায়াফ্রাম লিখে ফেলো। ডায়াফ্রাম থাকে, সেই ডায়াফ্রামটাকে কাঁপানোর মাধ্যমে কি মাধ্যমটাকে বা বায়ুর কণাগুলোকে কাঁপানো হয়, ওই কম্পনটাই তো শব্দ, তাই না? ঘণ্টাতে কি একটা কঠিন ধাতু থাকে যেটাতে আঘাত করলে সেটা কাঁপতে থাকে, সেই কম্পন থেকে সেই আলোড়নটা বাতাসে ছড়াই পড়ে, যেটা আমাদের কানে শব্দ হিসেবে ধরা পড়ে। তো শব্দ জিনিসটা অ্যাকচুয়ালি কি? শব্দ জিনিসটা হচ্ছে এক ধরনের কম্পন, যেটা আমাদের কানের মধ্যে কম্পনটা আসলে এটাকে আমরা আমাদের ব্রেইন ওইখান থেকে কি মেসেজ রিসিভ করতে পারে। গিটারে কি ব্যবহার করা হয়? সূক্ষ্ম তার ব্যবহার করা হয়, যে তারটাকে কাঁপানোর মাধ্যমে, ভাইব্রেট করার মাধ্যমে শব্দ উৎপন্ন করা হয়। ঠিক আছে, আচ্ছা। এন্ড মাধ্যমের মধ্যে কি কি আছে? আচ্ছা, আমরা মাধ্যমে একটু পরে যাই। আমরা একটু এই কণ্ঠ নিয়ে একটু ডিটেলসে কথা বলতে চাই। এই কণ্ঠের ব্যাপারটা, কণ্ঠের শব্দ কিভাবে উৎপন্ন হয়? আমাদের ফুসফুসের উপর দিয়ে বাতাস বের হওয়ার একটা পাইপ আছে, এটাকে বলে ওয়াইন্ড পাইপ, যেখান থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে। ওয়াইন্ড পাইপ, ঠিক আছে? সেই ওয়াইন্ড পাইপের উপরে একটা অংশ আছে যেটাকে বলে ল্যারিংস বা স্বরযন্ত্র। স্বরযন্ত্র তুমি বইয়ে লেখা আছে, দেখে নি, বাংলায় স্বরযন্ত্র। ঠিক আছে, ওই ল্যারিংসটার উপরে এরকম এরকম উপরে এদিক দিয়ে শব্দটা যায়, এখানে পর্দা আছে, বুঝছো? ভালভের মতো পর্দা আছে। এই পর্দাটার নাম হচ্ছে ভোকাল কর্ড। আমরা যখন কথা বলার চেষ্টা করি তখন এই ষড়যন্ত্রের ভেতর দিয়ে ওয়াইন্ড পাইপ থেকে বাতাস যায়, বুঝছো?
বাতাস প্রবাহিত হয়। অ্যান্ড দেন এই যে ভোকাল কর্ডটা আছে, ভোকাল কর্ডের মাঝখানে ভালভের মতো ভোকাল কর্ডটা বাতাসের কারণে দুই পাশে সরে যাবে। জিনিসটা অনেকটা এরকম, তুমি একটা কাগজ নিলা, কাগজ নিয়ে মাঝখানে একটা ছিদ্র করলাম, ঠিক আছে, ওইরকম আর কি। বাতাস যাওয়া আসার সময় ওই ছিদ্রর ভেতর দিয়ে যখন ভোকাল কর্ডের ভেতর দিয়ে যখন সাউন্ডটা যাওয়া আসা করে, তখন ওইখানে কম্পনের সৃষ্টি হয় ভোকাল কর্ডের মধ্যে। ভোকাল কর্ড একটা পর্দায় কম্পোনেন্ট তৈরি হয়, ওখান থেকে শব্দটা সৃষ্টি হয়, ঠিক আছে। তো এখান থেকে একটা কোশ্চেন করে খতে যে পুরুষ মানুষের ভোকাল কর্ড, পুরুষ মানুষের গলার সুর অনেক বেশি মোটা, মেয়েদের গলার সুর বা মহিলা মানুষের গলার সুর অনেক বেশি তীক্ষ্ণ হয় কেন? যে মোটা নাকি তীক্ষ্ণ এই জিনিসটা ডিফাইন করেছে পিচ দিয়ে। ওদের পিচ কি তীক্ষ্ণ, আমাদের পিচ মোটা কেন? বা বাচ্চা কালে তো সবার ভয়েস প্রায় সিমিলার থাকে, হোয়াই? রিজন হচ্ছে আমরা পুরুষ মানুষ বড় বয়স বাড়ার সাথে সাথে পুরুষ মানুষের বডিতে বেশ কিছু কেমিক্যালস থাকে যেগুলোর কারণে আমাদের এই ভোকাল কর্ডটা শক্ত হয়ে যায়, অনেক পুরুত্ব বেড়ে যায়, মোটা হয়ে যায়। দ্যাটস ওয়াই তখন এটাতে বাতাস খেলে মোটা একটা সাউন্ড হয়, বুঝছো? অন দ্য আদার হ্যান্ড এটা কেন হয়? আমাদের বডিতে একটা হরমোন আছে, এটাকে বলে হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের কারণে আমাদের পুরুষের শরীর একটু শক্ত হয় আর কি, ঠিক আছে। তো মেয়েদের বডিতে টেস্টোস্টেরন অত বেশি থাকে না, ঠিক আছে, পুরুষের তুলনায়। সো এই জন্য এদের ভোকাল কর্ড অত মোটা হয় না, পাতলা থাকে, আর পাতলাটা দিয়ে একটু তীক্ষ্ণ শব্দ বের হয়, এই জন্য এদের গলার সুর একটু তীক্ষ্ণ হয়, ঠিক আছে। এখান থেকে এতটুক জানলে ইনাফ, এখান থেকে এতটুকুই কোশ্চেন করে। এবারে আসো মাধ্যমের জায়গাটুকুতে। ভাইয়া, মাধ্যম শব্দ কোন কোন মাধ্যমে সঞ্চালিত হইতে পারে? শব্দ তিনটা মাধ্যমে সঞ্চালিত হয়, একটা হচ্ছে কঠিন, আরেকটা হচ্ছে তরল, আরেকটা হচ্ছে বায়বীয়। এখান থেকে কি কি জানতে হবে? এখান থেকে তোমাকে জাস্ট জানতে হবে কঠিনে সবচেয়ে বেশি ব্যাগ, তরলে মাঝামাঝি, বায়বীয়তে সবচাইতে কম। এক্সাক্ট ভ্যালুগুলো জানতে হবে। এক্সাক্ট ভ্যালুগুলো আমরা সামনের যে শব্দের ব্যাগের পার্থক্য এই জায়গাটাতে জানবো। তো মাধ্যমের উপর বেস করে শব্দের ব্যাগ চেঞ্জ হয়, এটা আমরা এখানে কথা বলবো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক, ওকে না? বাট শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার। এবার গ্রাহক হিসেবে আসলে গ্রাহক হিসেবে আমাদের কান আছে, মাইক আছে, অনেক কিছুই আছে যেটার মাধ্যমে আমরা এই মাধ্যম থেকে কম্পনটা রিসিভ করতে পারি। সেই কম্পনটাকে আমাদের কান সেটাকে শব্দ হিসেবে আমাদের ব্রেন প্রসেস করে, আর অন্য কোনো রিসিভার যন্ত্র ওইটাকে অন্য কোনো সিগনালে কনভার্ট করে, ওকে? আচ্ছা, ডান। তাহলে আমাদের এখানকার বেসিক্স আমি একটু দেখি, আমাদের বেসিক্সগুলো শেষ হয়েছে কিনা। না, আমাদের এখানে আরও বেশ কিছু বেসিক্স আছে, আমরা দেখবো। বাট বাইরে আজান হচ্ছে, তো আমি জাস্ট 2 মিনিটের ছোট একটা ব্রেক নেই। দুই মিনিট লাগবে না, মোটামুটি 40 সেকেন্ডের একটা ব্রেক নিলে হয়। আজান যে হচ্ছে, এমনিতে আজান হইলে আলাপ আলোচনা থামানোর ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা নাই, বাট ইটস মানে ব্যাপারটা একটা গুড ম্যানার যে একটু কিছুক্ষণ চুপ থাকলাম।
ওকে, আমরা যথেষ্ট ব্রেক নিয়েছি, আমরা এবার শুরু করতে পারি, তাই না? আচ্ছা, তো সাম বেসিক্সের মধ্যে আরও একটা জিনিস আমাদেরকে জানতে হয়, সেটা হচ্ছে, আমি এখানে একটা আলাদা একটা জায়গা করে নিই, এই জায়গাটাতে আমরা ওই জিনিসটা দেখাবো। ওকে, সেটা হচ্ছে শ্রাব্যতার সীমা বলে একটা জিনিস আছে। শ্রাব্যতার সীমা কত আমরা মানুষের জন্য, সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000, 1 2 3 হার্টজ, এটা হচ্ছে শ্রাব্যতার সীমা। এটা অসম্ভব রকমের ইম্পর্টেন্ট একটা তথ্য, এটা থেকে এমসিকিউ শিওর আসে, ঠিক আছে? সো 20 হার্টজ কিংবা তার কম কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না। 20,000 হার্টজ বা 20 কিলো হার্টজ কম্পাঙ্কের শব্দ বা তার চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না। 20,000 হইলেও শুনতে পাই না, তার উপর হইলেও না, 20 হইলেও না, তার নিচে হইলেও না, এটার মাঝামাঝি কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে শ্রাব্যতার সীমা, ঠিক আছে? আর 20 হার্টজকে বলে থ্রেশহোল্ড অফ অডিবিলিটি, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখানে দুইটা টার্ম তোমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে একটা টার্ম হচ্ছে শব্দেতর, আরেকটা টার্ম হচ্ছে শব্দোত্তর। শব্দেতরকে ইংরেজিতে বলে হচ্ছে ইনফ্রাসনিক। শব্দেতর সাউন্ড ইনফ্রাসনিক, আর এটাকে বলে আল্ট্রাসাউন্ড। ইনফ্রাসনিক সাউন্ড, আল্ট্রাসাউন্ড, ঠিক আছে? শব্দেতর শব্দের রেঞ্জ কতটুকু? 20 হার্টজ, এটার স্মলার অর ইকুয়াল, ঠিক আছে? এটা মাথায় রেখো, স্মলার অর ইকুয়াল। আর শব্দোত্তর হচ্ছে 20 কিলো হার্টজের, মানে 20,000 কিলো হার্টজের গ্রেটার অর ইকুয়াল। ইকুয়াল হইলেও সে আল্ট্রাসাউন্ড হিসেবে কাউন্টেড হবে, ঠিক আছে? তাহলে কোনো শব্দের কম্পাঙ্ক যদি 20 হার্টজ হয় বা তার সমান হয়, 20 হার্টজের সমান বা নিচু যদি হয়, তাহলে আমরা বলবো শব্দেতর শব্দ বা ইনফ্রাসনিক সাউন্ড। আর যদি 20,000 হার্টজ অর 20 হার্টজ এটার ইকুয়াল অর গ্রেটার হয়, এটাকে বলবো আমরা আল্ট্রাসাউন্ড, ঠিক আছে? আমরা এই দুই ধরনের সাউন্ডের কোনোটাই শুনতে পাই না, এটার মাঝখানেটা শুনতে পাই, ঠিক আছে? এটাকে বলে অডিবল রেঞ্জ। এখানে একটা তথ্য বলে রাখি, যখন ভূমিকম্প হয় তখন একটা কোশ্চেন করি, ভূমিকম্প হলে পশু পাখিরা কীভাবে আগে থেকে টের পায়? ভূমিকম্প হইলে শব্দতের বা ইনফ্রাসনিক একটা সাউন্ড তৈরি হয়, যেটা আমরা শুনতে পাই না, বাট পশু পাখিরা শুনতে পায়। পশু পাখিরা কিন্তু আরও অনেক কম কম্পাঙ্কের, বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায়, তাদের রেঞ্জটা অনেক বড়। সো ওরা সেটা শুনে সতর্ক হয় অ্যান্ড দৌড়াদৌড়ি করে বা সেফ জায়গাতে যাওয়ার চেষ্টা করে। ওকে, আচ্ছা, ডান। আমাদের শব্দ রিলেটেড বেসিক্স জিনিসপত্র বলা শেষ। এবার এটা আমাদের ডান। এবারে আমরা যাব পরের টপিকে, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। আমরা এইটাতে আছি, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। তো শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে যদি বলি, এগুলো অলরেডি তরঙ্গের বৈশিষ্ট্য, অথবা তুমি যদি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্যগুলো জানো, তাহলে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো তুমি ম্যাক্সিমাম জানো। প্রথমত, শব্দ তরঙ্গ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। ওকে, কেন? তার চলাচলের জন্য একটা, সঞ্চালনের জন্য একটা মাধ্যমের দরকার হয়। স্থিতিস্থাপক কথাটা ইউজ করলে বেটার হয়। শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য একটি স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয়। ওকে, আচ্ছা। তারপরে শব্দের বৈশিষ্ট্য হচ্ছে, সে হচ্ছে একটা কি অনুদৈর্ঘ্য বা লঙ্গিটিউডিনাল তরঙ্গ। কেন? তার এই তরঙ্গের উপস্থিত কণাগুলোর কম্পনের দিক আর তরঙ্গের গতির দিক, ব্যাগের দিক একই দিকে, তাই না? সো এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এন্ড শব্দের ব্যাগ, শব্দের ব্যাগ
মাধ্যম নির্ভর, মাধ্যম নির্ভর মানে হচ্ছে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে শব্দের বেগ চেঞ্জ হয়। কঠিনে বেশি, তরলে মাঝামাঝি, বায়ুতে সবচাইতে কম। ঠিক আছে? কেন? কারণ মাধ্যমের সাথে সাথে তার তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যায়। সোর্স ফিক্স থাকলে মাধ্যমের সাথে সাথে কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ হবে না, এটা মাথায় রেখো। ঠিক আছে? শব্দের বেগ আরো কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, আমি লিখে দিচ্ছি। শব্দের বেগ নির্ভর করে, শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রার উপর নির্ভর করে, আর্দ্রতার উপরেও নির্ভর করে। ওকে, তাপমাত্রা আর্দ্রতা নির্ভরশীল। কিভাবে? তাপমাত্রা যদি বাড়ে শব্দের বেগ বাড়বে, তাপমাত্রা কমলে শব্দের বেগ কমবে। আর্দ্রতা নির্ভরশীল এটার একটা এক্সাম্পল কি? শীতকালে আমি যে আরো স্পেসিফিক করে বলি, শীতকাল না বলে আর্দ্রতা বলতে বোঝায় হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে বাতাসটা কি ঘন, সো ওই বাতাসে শব্দ অনেক দ্রুত চলে। আর যদি আর্দ্রতা কম হয় শব্দ ধীরে চলে। ঠিক আছে? ডান। তারপর শব্দের তীব্রতা। শব্দের তীব্রতা কিসের উপর নির্ভর করে? শব্দ তরঙ্গের বিস্তারের উপর, যেটাকে আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটা থেকে অঙ্ক আসে। ঠিক আছে? তীব্রতা বলতে কি বুঝি? তীব্রতা বলতে আমরা বুঝি যে একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে একক সময়ে যতটুকু শব্দ শক্তি, শব্দ কিন্তু একটা শক্তি, শব্দ শক্তি পাস করতে পারে। মনে রাখবে যেখানে শক্তি ইনভলভড ওখানে তরঙ্গ ইনভলভড। ওকে, একক ক্ষেত্রফলের 1 বর্গ মিটার ক্ষেত্রফলের ভেতর দিয়ে তুমি 1 বর্গ মিটার সাইজের একটা ক্ষেত্রফল নাও, কোন একটা শব্দের উৎসর মুখে এটা রাখো, এটার ভেতর দিয়ে ঠিক যে পরিমাণ শক্তি পাস করবে এটাকে বলবো ওই সোর্সের শক্তির তীব্রতা। ওকে, আচ্ছা। এন্ড ফাইনালি শব্দের কি হয়? শব্দের প্রতিফলন হয়। শব্দের প্রতিফলন হয়, শব্দের প্রতিসরণ হয় এবং শব্দের উপরিপাতন হয়, যেটা আমরা তার আগেও যেটা নিয়ে আমরা আলোচনা করছি। এই হচ্ছে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। সো শব্দ যে অ্যাকচুয়ালি একটা মাধ্যমের ভেতর দিয়ে যে পাস করে, এটা তোমরা দুইটা টেস্ট করতে পারো। একটা টেস্ট করতে পারো, তোমরা একটা হইতেছে প্লাস্টিকের মগ নাও, দুটা নাও, নিয়ে এটার নিচে ফুটা করো। একটা প্লাস্টিকের মগ আর একটা প্লাস্টিকের মগ ফুটা করে এখান থেকে এখানে একটা তার দিয়ে বাঁধো, বেঁধে বিশাল বড় একটা তার দিয়ে বাঁধো, বেঁধে তোমার একটা বন্ধুর হাতে একটা দাও, তোমার হাতে একটা রাখো, রেখে তাকে একটু দূরে চলে যেতে বলো, অন্য রুমে চলে যেতে বলো, ওখান থেকে আস্তে আস্তে কথা বলতে বলো। তুমি অবাক হয়ে খেয়াল করবা যে এটা কান থেকে সরে রাখলে তুমি শব্দ শুনতে পাচ্ছ না, বাট এটা দিয়ে শুনতে পাচ্ছ। তার মানে একটা কঠিন মাধ্যম, এখান থেকে ব্যাটার শব্দ আসতেছে। ঠিক আছে? এখানে আরো একটা এক্সপেরিমেন্ট তোমাদের বইয়ে মেনশন করা আছে, আমি যখন সামনে যাব তখন দেখব। ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে একটা কলিং বেল রাখতে হবে, যেই পাত্রটাকে বায়ু শূন্য করা যায়। কলিং বেলটা ঢুকায়া কলিং বেল বাজাইতে হবে, মুখটা চিপি দিয়ে পাত্রের মুখটা বন্ধ করে দিতে হবে। সেটা বন্ধ করার পর যখন আমরা কলিং বেল বাজাবো, যখন বায়ু শূন্য করিনি তখন আমরা শব্দটা শুনতে পাবো ক্লিয়ারলি। যখন ওই পাত্রটার ভেতর থেকে বাতাসটাকে বের করে নেওয়া হয়, বায়ু শূন্য করা হয়,
তখন দেখা যায় কলিং বেলের শব্দ আমাদের কানে আসে না বললেই চলে, প্রায় আসে না। তার মানে ওই কলিং বেল থেকে আমি যদি একটা ছবি এঁকে দেখাই, এটা হচ্ছে মনে করো সেই পাত্র, ঠিক আছে, এটা চিপি দিয়ে বন্ধ করা আছে, এটার ভিতরে একটা কলিং বেল ঢুকানো আছে, ঠিক আছে, একটা কলিং বেল ঢুকানো আছে। তো এই চারপাশে এই জায়গাগুলোতে যখন বায়ু থাকে না, তখন শব্দটা তো হয় এইখানে। এটা বায়ু না থাকার কারণে এখান থেকে শব্দটা সঞ্চালিত হইতে পারে না, শক্তিটা সঞ্চালিত হইতে পারে না, কাজে বাইরে আসে না। শব্দ তো একটা শক্তি, তাই না? এই শক্তিটা তো আমাদের কানে আসতে হবে নাকি? এটা তো মাধ্যম ছাড়া, কণা ছাড়া তো সঞ্চালিত হইতে পারে না। তো যখন বাতাস থাকে, এখানে যে শক্তিটা উৎপন্ন হয়, মানে এখানে যে তড়িৎ শক্তিটা যে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে, কম্পনে যে রূপান্তরিত হয়েছে, শব্দ শক্তি মানে অলওয়েজ চিন্তা করবো কম্পন, হ্যাঁ, কম্পন মানেই শব্দ শক্তি। সো এই কম্পনটা বাতাসের কণাগুলোর মধ্যে ছড়াই পড়ে, সেই কম্পনটা বাতাসের মাধ্যমে একটা কণা আরেকটা কণাকে কম্পিত করে, আরেকটা কণা আরেকটা কণাকে কম্পিত করে, এভাবে কম্পনটা আস্তে আস্তে কাঁপতে 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 আমাদের কানে আসে। কানের ভিতরে কি একটা পর্দা আছে, সেই পর্দাটাকে সে কাঁপায়। সেই কাঁপুনির যে সিগন্যালটা, এটা আমাদের ব্রেন প্রসেস করে বুঝতে পারে, আচ্ছা এটা এই সাউন্ড, এটা ওই সাউন্ড, ঠিক আছে। আচ্ছা, ডান। আমাদের শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে যা যা জানা দরকার ছিল সব কিছু আলোচনা করা হয়ে গেছে। এবারে আমরা কথা বলবো প্রতিধ্বনি নিয়ে। প্রতিধ্বনি ব্যাপারটা বোঝার জন্য সবার আগে তোমাকে যে তথ্যটা জানা দরকার, সেটা হচ্ছে আমাদের ব্রেইন হচ্ছে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 0.1 সেকেন্ড সময় নেয় কোনো কিছুকে প্রসেস করতে। তুমি আমাকে একটা শব্দ পাস করলে, আমার কানে আসলো, আসার 0.1 সেকেন্ড, কান এটা রিসিভ করলো, তার পরবর্তী 0.1 সেকেন্ড এর ভেতরে যদি কানে কোনো শব্দ পাঠাও, আমার কান সেটা নিতে পারবে না, প্রসেস করতে পারে না, কারণ সে আগের শব্দটা প্রসেস করতেছে। 0.1 সেকেন্ড সময় চলে যাবে, দেন কি আমার কান আবার শব্দটা রিসিভ করবে, প্রসেস করতে পারবে। রিসিভ তো সবসময়ই করে, বাট এই যে প্রথম যেটা রিসিভ করছে এটা সে প্রসেস করছে, সেকেন্ড যেটা রিসিভ করছে ওইটা সে প্রসেস করতে পারবে না, মানে আলটিমেটলি তুমি শুনবা না আর কি। কথা বুঝছো? এটার উপর বেস করে প্রতিধ্বনির ব্যাপারটা কিভাবে কাজ করে মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা যখন মোটামুটি বড় রকমের একটা রুমের ভেতরে থাকি, অথবা আমরা যখন এমন কোনো একটা জায়গাতে থাকি যেই জায়গা থেকে কোনো একটা প্রতিবন্ধক কিংবা প্রতিফলকের দূরত্ব অতটুকু রাখা হয়েছে, যতটুকু রাখলে শব্দ এখানে ট্রাভেল করে আবার ব্যাক আসতে আসতে মোটামুটি 0.1 সেকেন্ড টাইম লাগবে। অতটুকু দূরে যদি একটা প্রতিফলক থাকে, তখন শব্দটা আমি যখন উচ্চারণ করি, শব্দটা তৈরি করি, তখন শব্দটা এখানে যায়, ধাক্কা খায়, প্রতিফলিত হয়, হয়ে আবার এখানে আমার কানের কাছে আসে। ততক্ষণে 0.1 সেকেন্ড চলে গেছে, আমার কান সেই শব্দটাকে আবার গ্রহণ করে প্রসেস করে। তার মানে একবার আমি যখন মুখে বলতেছি তখন আমি একবার শুনলাম সাউন্ডটা, দেন তার কিছুক্ষণ পর শব্দটা এখানে গেল, গিয়ে আবার ব্যাক আসলো, আমি আবার তখন শুনতে পাই। এটা কতক্ষণ পর হবে এটা ডিপেন্ড করবে এটা কোন মাধ্যমে শব্দটা যাচ্ছে, এখানে টেম্পারেচার কত, এখানে আর্দ্রতা কত, ঠিক আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে এটা কত দ্রুত যাবে, শব্দের ব্যাক কত হবে। যদি এই প্রতিফলক পৃষ্ঠটা অনেক কাছে হয়, ধরো অনেক কাছে, তাহলে কি হবে, শব্দ যাবে আসবে, 0.1 সেকেন্ড এখনো পার হয় নাই, তার মানে ওই শব্দটা আমরা শুনতে পাবো না। এই জন্য ছোট রুমে আমরা শব্দের প্রতিধ্বনি শুনতে পাই না, বড় রুম হইলে আমরা শব্দের প্রতিধ্বনি শুনতে পাই। সেই ক্ষেত্রে একটা তথ্য মাথায় রাখতে হবে, বা একটা কোশ্চেন আসতে পারে যে সেক্ষেত্রে দূরত্বটা কতটুকু। যদি তুমি যেই জায়গাটাতে আসো ওই জায়গাটাতে বাতাসে শব্দের ব্যাগ, ধরো এখানে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার, ঠিক আছে। সো রুম টেম্পারেচারে সচরাচর শব্দের ব্যাগ থাকে 330 মিটার পার সেকেন্ড। এটা তো আবার আর্দ্রতার উপরও নির্ভর করে। সো মোটামুটি এটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। সো কোথাও শব্দের ব্যাগ যদি এত থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে তুমি এবং প্রতিবন্ধক পৃষ্ঠে শব্দটা যাওয়া এবং ব্যাক আসা পর্যন্ত শব্দটাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, 33 মিটার। কতটুকু? 33 মিটার। যদি যে যাওয়া প্লাস আসা
টোটাল ট্রাভেলটা যাওয়া প্লাস আসা, টোটাল ট্রাভেলটা যদি 33 মিটার হয় অথবা 33 মিটারের বেশি যদি হয়, তাইলে আমরা শব্দটার প্রতিধ্বনি শুনতে পাবো। ঠিক আছে, যদি এর কম হয় আমরা শুনতে পাবো না। তাহলে এখান থেকে তাহলে টোটাল ট্রাভেল ডিস্টেন্স যদি 33 মিটার হয়, এখান থেকে এখানে দূরত্ব কত? জাস্ট যাওয়ার দূরত্বটা কত? এটা ডিভাইডেড বাই 2, যেটা কিনা কত? 16.5 মিটার। এটা কেমনে বের করলাম? এটা বের করা তো ইজি, যে ব্যাগ যদি এত হয়, ঠিক আছে, এত ব্যাগে সে এই সময়ের মধ্যে 0.1 সেকেন্ডের মধ্যে কতটুকু ট্রাভেল করতে পারে, ক্যালকুলেটরে চাপ দিলে এই ভ্যালুটা চলে আসে। 330 ডিভাইডেড বাই 0.1, এটা ভাগ দিলে আসবে না, এখানে ব্যাগ সমান দূরত্ব বাই সময়। সো এই সময়ের মধ্যে, এই সময় 0.1 সেকেন্ড সময়ের মধ্যে কতটুকু দূরত্ব একটা সময়কে ট্রাভেল করা উচিত, এটা আমরা এইভাবে বের করতে পারি। দূরত্ব ইজ ইকুয়াল টু ব্যাগ ইন্টু সময়। ব্যাগ হচ্ছে 330, সময় হচ্ছে 0.1, 33। তারপরে 33 মিটার হইলেও কিন্তু তুমি প্রতিধ্বনি শুনবা না, 33 মিটার চেয়ে বেশি হইতে হবে টোটাল ট্রাভেল ডিস্টেন্স। তো ট্রাভেল ডিস্টেন্স যদি 33 মিটার হয়, এটা বুঝো, এখান থেকে ম্যাথ আসবে। তোমার আর এটার দূরত্ব কতটুকু হওয়া উচিত? এটার অর্ধেক, 16.5 মিটার। তাহলে যাওয়ার সময় 16.5 মিটার, আসার সময় 16.5 মিটার, এর চেয়ে বেশি যদি ট্রাভেল করে তাহলে প্রতিধ্বনি শুনতে পাবো, আদারওয়াইজ শুনতে পাবো না। সো প্রতিধ্বনি রিলেটেড যেই জিনিসপত্রগুলো তোমাকে আমার ক্লিয়ার করা দরকার, ম্যাথমেটিক্যাল টার্ম, এটা আমার ক্লিয়ার করা হয়ে গেছে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক ছিল। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা রিয়েল লাইফ সিনারিও বলবো, প্রতিধ্বনি কোথায় কোথায় কাজে লাগে। বাদুড় চোখেও দেখে, সে আলোতে যেমন চলতে পারে, সে কমপ্লিটলি অন্ধকারেও চলতে পারে। আমরা মানুষ কিন্তু অন্ধকারে চলতে পারি না, কারণ আমরা জাস্ট চোখে দেখার উপর নির্ভর করি। বাদুড় দিনের বেলা চোখে দেখে সুন্দর করে ঘুরে উড়ে বেড়াইতে পারে, বাট বাদুড় দেখবে রাতের বেলাও উড়ে বেড়াচ্ছে অন্ধকারের মধ্যে, গুহার একদম গহীনে অন্ধকারে বাদুড় দিব্যি উড়ে বেড়াচ্ছে, শিকার করে বেড়াচ্ছে। কিভাবে? কারণ বাদুড় হচ্ছে এই শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে। বাদুড় যখন অন্ধকারে উড়ে যায় তখন সে এক ধরনের শব্দ উৎপন্ন করে, ওই শব্দটা যায় আবার বাড়ি খেয়ে আবার ব্যাক আসে। এই যে যাচ্ছে আবার বাড়ি খেয়ে প্রতিধ্বনি ব্যাক আসতেছে, যদি প্রতিধ্বনিটা অনেক পরে শোনা যায়, তার মানে সামনে যে প্রতিবন্ধকটা সেটা অনেক দূরে, বাদুড়টা বুঝে আচ্ছা আমাকে আরো উঠতে হবে। যদি দেখা যায় যে না ধাম করে গিয়ে আবার ব্যাক আসতে, না না কাছাকাছি চলে আসছি, আমাকে থামতে হবে। সো বাদুড় এভাবে শব্দের প্রতিধ্বনির হেল্প নিয়ে চলতে পারে। সেক্ষেত্রে বাদুড় যেই শব্দটা উৎপন্ন করে সেই শব্দটা হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড, এবং বাদুড় দেখা গেছে যে 100 কিলোহার্টজ কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে, যেটা কেবল বাদুড়ই শুনতে পায়, আমরা শুনতে পাই না। কারণ আমরা 20 কিলোহার্টজ এটার ইকুয়াল কিংবা তার বেশি হলে সেই শব্দ শুনতে পাই না। ঠিক আছে, ওকে, ইকুয়াল হলেও শুনতে পাই না, এটা নিচে হইতে হয়। আমাদের প্রতিধ্বনি নিয়ে যে বেসিকটুকু ক্লিয়ার করা দরকার ছিল সেটা ক্লিয়ার করা শেষ। আমরা পরের টপিকে যাই। শব্দের বেগের পার্থক্য কেন হয়, কিভাবে হয়, কি কি জিনিসের উপর নির্ভর করে, আমরা এটা ক্লিয়ার করে ফেলব। ঠিক আছে, শব্দের বেগের পার্থক্য কোন একটা মাধ্যমের টেম্পারেচার, মাধ্যমটা কঠিন, তরল নাকি বায়বীয়, এগুলা, মাধ্যমের আর্দ্রতা, মাধ্যমের ঘনত্ব, এই সবগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে এটা আমি না লিখে এটা জাস্ট নোট করো। মাধ্যমের প্রকৃতি, কঠিন, তরল নাকি বায়বীয়, মাধ্যমের তাপমাত্রা, মাধ্যমের ঘনত্ব, মাধ্যমের আর্দ্রতা, এগুলোর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তোমাদের ক্লাসে জাস্ট তাপমাত্রার উপর ডিপেন্ডেন্সি নিয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, বাকিগুলো নিয়ে নেই। বাকিগুলো জানলেই চলবে যে ডিপেন্ড করে। ঘন হইলে ব্যাগ বেশি, পাতলা হইলে ব্যাগ হালকা। আর্দ্রতা বেশি হইলে ব্যাগ বেশি, কম হইলে হালকা। কম আর্দ্রতা যদি কম হয় ব্যাগ কম হবে। ঠিক আছে, কঠিন হলে ব্যাগ বেশি, তরল হলে মাঝামাঝি, গ্যাস হলে কম। এগুলো জানলেই চলবে। বাট
তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা হলে বেশি, কতটুকু বেশি, কেমনে বেশি হয়, এটা একদম ম্যাথমেটিক্যালি জানতে হবে, ঠিক আছে? সো আমি এখানে প্রতিটা ফ্যাক্টর মেনশন করলাম না, তুমি একটু লেখা ফেলো, ওকে? আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে চলে যাই, জাস্ট তাপমাত্রার ক্ষেত্রে, নাকি লিখে দিব, লিখে দিই তাপমাত্রা, প্রকৃতি, আর্দ্রতা, ঘনত্ব চাপের উপর নির্ভর করে না। বাতাসের চাপ কতটুকু এর উপর নির্ভর করে না। হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউতে আসবে, চাপের উপর শব্দের বেগ নির্ভর করে না। এই তাপমাত্রার ক্ষেত্রে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, এখান থেকে কোশ্চেন হয়, এটা আমরা দেখবো। ঘনত্বের ক্ষেত্রেও একটা আছে, এটা থেকে কোশ্চেন এখন পর্যন্ত হইতে খুব একটা দেখি নাই, তাও আমরা শিখে রাখবো, ওকে? আচ্ছা, তাপমাত্রার উপর কিভাবে ডিপেন্ড করে ব্যাগ? এই ইকুয়েশনটার উপর বেস করে শব্দের ব্যাগ মাধ্যমের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। যদি তাপমাত্রা বাড়ানো হয়, তাপমাত্রা যদি 4 গুণ হয়, ব্যাগ হবে দ্বিগুণ, ঠিক আছে? এটা মাথায় রেখো, ওকে? ব্যাগ দ্বিগুণ বাড়বে। আচ্ছা, তো এখান থেকে একটা হিসাব বের করা যায়, সেটা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস, আবার আর এইটি কিন্তু ক্যালভিনে হিসাব করতে হবে, ওকে? আচ্ছা, পরম শব্দের বেগ কোন একটা মাধ্যমের পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, ওকে? ক্যালভিন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সেলসিয়াসের একটা হিসাব আছে, সেটা হচ্ছে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ানো কিংবা কমানোর কারণে শব্দের বেগ প্রায় 0.6 মিটার পার সেকেন্ড বাড়ে কিংবা কমে। 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, 0.6 মিটার পার সেকেন্ড বাড়বে বেগ। 1 ডিগ্রি সেলসিয়াস কমাইছো, 0.6 মিটার পার সেকেন্ড কমবে, ওকে? এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা দেখব হচ্ছে চাপের উপর ম্যাটার করে, এটা বলে ফেলছি। আমরা দেখব ঘনত্বের ইকুয়েশনটা, তাই না? আমরা দেখব ঘনত্বের ইকুয়েশন। ঘনত্বের ইকুয়েশন হচ্ছে ভেলোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডেনসিটি অফ ইটস মিডিয়াম। Inversely proportional to the square root of the density of a medium, okay? So শব্দের বেগ সে যে মাধ্যমে আছে ওই মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্ব কি হবে? টেম্পারেচার বাড়লে এটা বাড়ে, যেহেতু সম্পর্কটা এখানে ব্যস্তানুপাতিক, তার মানে ঘনত্বটা বাড়লে শব্দের বেগটা কি কমে যায়, ঘনত্বটা কমলে শব্দের বেগটা বেড়ে যায়। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ভাই এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক কেন? ব্যস্তানুপাতিক সম্পর্ক খুব সিম্পল, যত বেশি ঘন হবে। আচ্ছা, এটা কি হওয়া উচিত ছিল? ঘনত্ব বেশি হইলে এটা বাড়বে, বেড়ে যাবে, এরকমটা হওয়ার কথা না। মানে এই সূত্রটা আসলে আমি বুঝলাম না, এটা তো আমি বই থেকেই লিখলাম, আমি আবার ভুলভাল কিছু তুলি নাই তো। কঠিন তরল বায়বীয় ক্লিয়ার, তাপমাত্রা ক্লিয়ার, আর্দ্রতার ক্ষেত্রেও আমি ক্লিয়ার, ঠিক আছে? ঘনত্বের ব্যাপারটা আমি একটু দেখি, এটা তো আমার কাছে নিজের কাছে খটকা লাগতেছে আসলে, কনফিউজিং। শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে না, তবে বাতাসের ঘনত্বের বর্গমূলের উপর ব্যস্তানুপাতিকভাবে নির্ভর করে। তাই বাতাসের জলীয় অংশ থাকলে বাতাসের ঘনত্ব কমে যায়, সেজন্য শব্দের বেগ বেড়ে যায়। ঘনত্ব কমলে শব্দের বেগ বাড়ে। তার মানে এখানে আর্দ্রতার ব্যাপারটাও এখানে কানেক্টেড। সো এটা আসলে তোমাদেরকে আমার আরো ভালো করে ক্লিয়ার করা উচিত। এখানে বলতেছে বাতাসের ঘনত্বের বর্গমূলের উপর ব্যস্তানুপাতিকভাবে নির্ভর করে। তাই বাতাসে জলীয় বাষ্প থাকলে বাতাসের ঘনত্ব কমে যায়, সেই জন্য শব্দের বেগ বেড়ে যায়। ওকে, ফাইন। জলীয় বাষ্পের সাথে বাতাসে জলীয় বাষ্প থাকলে বাতাসের ঘনত্ব কমে যায়, বেগ বেড়ে যায়। আচ্ছা, ফাইন।
এটা হচ্ছে বাতাসের ঘনত্ব। এখন ক্লিয়ার, এটা একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে বাতাসের ঘনত্ব। বাতাসের ঘনত্ব বেশি হওয়া মানে কি? ওই বাতাসের সাথে বায়বীয় পদার্থের পরিমাণ বেশি হওয়া। আবারও বুঝছো, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এসব গ্যাস বা হাইড্রোজেন, এগুলার পরিমাণ যত বেশি ওই বাতাসের ঘনত্ব তত বেশি। আর এগুলার পরিমাণ যত বেশি হবে বাতাসটা তত বেশি গ্যাসীয় হবে। যত বেশি গ্যাসীয় হবে বেগ তত কমতে থাকবে, কারণ গ্যাসীয় মাধ্যমে বেগ কমে। আর বাতাসের মধ্যে জলীয় বাষ্প বা আর্দ্রতা H2O, এটা যত বেশি বাড়বে বাতাসের ঘনত্ব মানে বাতাসে এই বায়বীয় পদার্থের পরিমাণ কমতেছে। তার মানে বাতাসটা কি পাতলা হইতেছে। বাতাসটা পাতলা হইতেছে না, পাতলা হইতেছে কারণ বায়বীয় পদার্থ তো এখানে কমে যাচ্ছে। বায়বীয় পদার্থ যত বেশি ওই বাতাসটা তত বেশি ঘন বাতাসের পার্সপেক্টিভে। বায়বীয় পদার্থ যত বেশি কম বাতাসটা তত বেশি পাতলা, পাতলা বাতাস। এখানে বায়বীয় পদার্থ কম। জলীয় বাষ্প যত বেশি বাতাসটা তত বেশি পাতলা। জলীয় বাষ্প যত বেশি কম বাতাসটা তত বেশি ঘন, মানে ওখানে বায়বীয় পদার্থ বেশি। তার মানে বাতাসের ঘনত্ব কিন্তু কি, বাতাসের ঘনত্ব বাড়া মানে বায়বীয় পদার্থ হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো বেড়ে যাওয়া। আর এগুলো বাড়লে বাতাসের বেগ এমনিতেই কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর আর্দ্রতা, পানি তো তরল, মানে এটা তো একটা ভারী জিনিস তাই না, তরল না, যদি গ্যাসীয় অবস্থাতেই থাকে। এটা যত বেশি বাড়বে, আর্দ্রতা যত বেশি বাড়বে বাতাসে শব্দের বেগ তত বেশি বাড়বে। ঠিক আছে, এখন ক্লিয়ার? ওকে। তাহলে আর্দ্রতার সাথে সম্পর্ক সমানুপাতিক, ঘনত্বের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঘনত্ব বলতে এখানে জলীয় বাষ্পের ঘনত্ব না, বাতাসের বায়বীয় পদার্থের ঘনত্ব। ওকে, ডান। শব্দের বেগের পার্থক্য নিয়ে আমাদের যে একটা কনফিউশন ছিল এটা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের এই টপিকটাও শেষ। আমাদের সবচেয়ে দুইটা ইম্পর্টেন্ট টপিক আমরা শেষ করে ফেললাম। এবারে আসো আমরা শব্দের ব্যবহারে চলে যাই। শব্দের ব্যবহার। শব্দ কই ব্যবহার হয়? শব্দ ব্যবহার হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে। প্রচুর শব্দের ব্যবহার হয়, মানে শব্দ সম্পর্কিত জ্ঞান ব্যবহার হয়। শব্দের ব্যবহার বলতে আসলে শব্দ আবার কেমনে ব্যবহার করে, শব্দ সম্পর্কিত জ্ঞান। ঠিক আছে, মিউজিক ইন্ডাস্ট্রিতে, মিডিয়া ইন্ডাস্ট্রিতে। এই যে আমি যে কথা বলতেছি, আমি যে মাইকটা ব্যবহার করি, মাইকটার দাম প্রায় 30,000 টাকা। তার মানে বুঝতেছো এটা কিন্তু শব্দ নিয়ে কাজ করে। আমার এখানে মুখের ভাইব্রেশনটা সে ক্যাপচার করতেছে, এটাকে সে ইলেকট্রনিক সিগন্যালে কনভার্ট করতেছে, দেন ইলেকট্রনিক সিগন্যাল থেকে বেতার মানে ওয়্যারলেস সিগন্যালে কনভার্ট করতেছে, এটা আবার ওই ট্রান্সমিটারটা রিসিভ করে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করতেছে, ওইটা আবার ফোনের ভেতরে গিয়ে ডিজিটাল সিগন্যালে কনভার্টেড হচ্ছে, দেন ফোন সেটাকে ডিজিটাল সিগন্যাল হিসেবে সংরক্ষণ করতেছে। দেন এটাকে যখন আবার বাজানো হয়, ওই ডিজিটাল সিগন্যালটা স্পিকারের মাধ্যমে কি হয়, ডিজিটাল সিগন্যালটা আগে ইলেকট্রিক সিগন্যালে কনভার্টেড হয়, স্পিকার সেই ইলেকট্রিক সিগন্যালটাকে কি করে আমাদের শব্দ সাউন্ড সিগন্যাল বা শব্দ তরঙ্গে কনভার্ট করে। কীভাবে? কম্পনের মাধ্যমে। ওকে, তুমি চিন্তা করছো মানুষ কতটা ইন্টেলিজেন্ট? আমি এনে কথা বলতেছি, এটা রিসিভ করতেছে কম্পনটা, এই ওই জিনিস আর এই জিনিসের মাঝখানে কোনো কানেকশন নাই, এখান থেকে সে ওয়্যারলেসলি ওটা পাঠাচ্ছে, কোনো মাধ্যম না থাকলেও এটা যাইতো। শব্দ তো মাধ্যম না থাকলে যায় না, বাট এই সিগন্যালটা কিন্তু, আমি এখানে কথা বলতেছি, আমি একটা বায়ুশূন্য পাত্রে ঢুকে গেলাম, আমি কথা বলতেছি, মানে আমি যেখানে আছি এটার সাথে ওই রিসিভারের বাতাসের কোনো কানেকশন নেই, কোনো মাধ্যমের কানেকশন নেই, তাও শব্দ যাবে। কারণ সে যে সিগন্যালটা ক্রিয়েট করে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, যে ওয়্যারলেস সিগন্যালটা, ওই ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল কোনো মাধ্যম লাগে না, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। জাস্ট আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, মানুষ এত বুদ্ধিমান, চরম লেভেলের অবাক হয়ে যায়, বুঝছো? আচ্ছা, ডান। শব্দের ব্যবহার, আমি এটা করতেছি না, মানুষকে নিয়ে দম্ভ করতেছি না, বাট আমি মাঝে মাঝে আসলেই হইতেছে হয়ে যায়।
মানুষ কেমনে এগুলো করছে, জাস্ট ব্রেইন ইউজ করে করে, ক্রিটিক্যাল থিঙ্কিং, লজিক, ঠিক আছে? ওকে, তাহলে মিউজিক ইন্ডাস্ট্রিতে অ্যান্ড হেলথ ইন্ডাস্ট্রিতে, কেন হেলথ ইন্ডাস্ট্রিতে দেখা যায় শব্দ দিয়ে নানান ধরনের টেস্টিং করা হয়। হার্টবিটের সাউন্ড শোনার মাধ্যমে হার্টের অবস্থা টেস্ট করা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আগে পেটের ভেতরে বাচ্চা থাকলে বাচ্চাটা কী অবস্থা, তার সাইজ কেমন, সে ছেলে না মেয়ে এটা বোঝা যাইতো না, বাট এখন কিন্তু আলট্রাসোনোগ্রাফ করার মাধ্যমে এটা কিন্তু বোঝা যায়। সো হেলথ ইন্ডাস্ট্রিতে আমি এটা স্পেসিফিক করে দিই, যেমন আলট্রা সোনোগ্রাফ। আর কোথায় শব্দ রিলেটেড জ্ঞান কাজে লাগে বা এই রিলেটেড টেকনোলজি কাজে লাগে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি মেরামতের ক্ষেত্রে লাগে। যেমন বিভিন্ন কলকারখানার কোনো যন্ত্রের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, এটা ইঞ্জিনিয়াররা যে শব্দটা খুব কেয়ারফুলি অবজার্ভ করে বুঝে নিতে পারে, ওইখানে শব্দ রিলেটেড জ্ঞান কাজে লাগে। ডান। এবার আমরা কিছু স্পেশাল ক্ষেত্র দেখব যেখানে শব্দকে খুবই, শব্দ রিলেটেড জ্ঞান বা শব্দ রিলেটেড টেকনোলজিকে খুবই এক্সটেন্সিভলি ইউজ করা হয়। যেমন ত্রিমাত্রিক সিসমিক সার্ভে। যেমন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমাদের বেশিক্ষণ লাগবে না। ত্রিমাত্রিক সিসমিক সার্ভে, তো তুমি তো বইয়ে এটা নিয়ে ডিটেলস পড়বা, আমি তোমাকে এটা বোঝাই। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে তেল, গ্যাস, এইগুলা সন্ধান করার জন্য এই সার্ভেটা ইউজ করা হয়। কি করা হয় দেখো, তেল গ্যাস সন্ধান যেটা করা হয় সেটা হচ্ছে, এখানে একটা গাড়ি আছে ধরো, ঠিক আছে, এইদিকে মনে করো আরেকটা গাড়ি আছে, এখানে একটা বিস্ফোরণ ঘটানো হয়, মাটির একটু নিচে বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণ ঘটানোর কারণে নিচে শব্দটা যায়, বিস্তীর্ণ এলাকা জুড়ে যায়, দেন শব্দটা আবার ব্যাক আসে। ব্যাক আসলে এই গাড়িটা আবার শব্দটা রিসিভ করে। কোন যন্ত্র দিয়ে রিসিভ করে? যন্ত্রটার নাম আছে, এই যন্ত্রটার নাম হচ্ছে জিওফোন। এটা এমসিকিউতে আসতে পারে। ওকে, ত্রিমাত্রিক সিসমিক সার্ভেতে শব্দটাকে ব্যাক আসা শব্দকে রিসিভ করার জন্য কোন যন্ত্র ইউজ করে? জিওফোন। জিওফোন এটাকে রিসিভ করে। এখন দেখো, এখান থেকে শব্দটা বের হইলো, এটা কিন্তু এটার সাথে কানেক্টেড, শব্দটা এখান থেকে গেল আবার ব্যাক আসলো, টোটাল কতটুকু টাইম লাগলো, এটা কিন্তু এখানে হিসাব আছে ইঞ্জিনিয়ারদের কাছে, ঠিক আছে, বা যন্ত্রের মধ্যে হিসাব আছে। জিওফোন খালি দেখে যে এখানে যে প্রতিধ্বনিগুলো আসতেছে কোনটা কতটুকু পর আসতেছে, যেটা যতটুকু পর আসতেছে সেটা তত বেশি দূর থেকে আসতেছে। এই যে সময় এবং দূরত্ব, এই দুইটা জিনিসের যে তারতম্য, ওই তারতম্য হিসাব করে ওরা বুঝতে পারে যে এই পুরা টোটাল জায়গাটাতে কোথায় কি আছে। ওইটার উপর বেস করে এটা একটা ওরা ত্রিমাত্রিক ম্যাপিং তৈরি করতে পারে। ওই ম্যাপ দেখে ওরা বুঝতে পারে এখানে তেল আছে বা এখানে গ্যাস আছে। যেখানে তেল গ্যাস আছে ওইখান থেকে শব্দটা যে প্রতিধ্বনিটা আসবে এটা একরকম, যেখানে তেল গ্যাস নাই, জাস্ট কঠিন জিনিসপত্র, শক্ত জিনিসপত্র, ওইখানে প্রতিধ্বনিটা আরেক রকম। আর এটা এই যন্ত্রের মাধ্যমে বুঝতে পারে, সিদ্ধান্ত নেই আচ্ছা এখানে তেল গ্যাস আছে, ঠিক আছে। তাহলে এখানে বেসিক্যালি দূরত্ব এবং সময়, প্রতিধ্বনির দূরত্ব এবং সময়, এটার উপর বেস করে ত্রিমাত্রিক সিসমিক সার্ভেটা হয়ে থাকে। ওকে, শব্দের ব্যবহারের আরেকটা ইউসেজ আছে, এটা খুবই ছোট, এটা আমি তোমাদেরকে এখানে বলি, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড ক্লিনারে। আল্ট্রাসাউন্ড ক্লিনারে
শব্দের টেকনোলজি ব্যবহার করা হয়। কিছু যন্ত্রপাতি আছে যেগুলো খুবই সূক্ষ্ম হয়, এগুলো কিছু হাতে পরিষ্কার করা যায় না, খুবই সূক্ষ্ম ময়লা থাকে। তো ফর এক্সাম্পল গোল্ডের ময়লা ব্রাশ করে পুরোপুরি সরানো যায় না। তুমি কি করতে পারো, এটাকে একটা তরলে নিমজ্জিত করতে পারো, দেন ওই তরলটাতে আল্ট্রাসাউন্ড দিতে পারো। আল্ট্রাসাউন্ড মানে বুঝো 20,000 হার্জ কিংবা তারও বেশি। ওই কম্পন খুবই 1 সেকেন্ড অনেক জোরে জোরে কম্পিত হয়, খুবই শক্তিশালী কম্পন বা খুবই ফ্রিকোয়েন্ট কম্পন। ওইটার কারণে দেখা যায় যে ওই যন্ত্রের গায়ে থাকা ছোটো 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 ময়লাগুলা, ওই তরলটাও তো কম্পিত হয়, কম্পনের কারণে ছোটো 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 ময়লাগুলাকে সরাই ফেলতে পারে যন্ত্রটা থেকে। ঠিক আছে, একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড ক্লিনারে সব ময়লা বের হয়ে চলে আসে। শব্দের ব্যবহার আমাদের হয়ে গেছে। এই টপিকগুলো থেকে সিকিউ কোশ্চেন হবে, এমসিকিউ কোশ্চেন হবে। ওকে, এইবারে আসো সুরযুক্ত শব্দ। এটা থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন হয়, প্রচুর। সুরযুক্ত শব্দ বলতে আমরা কি বুঝি? শব্দ হচ্ছে দুই ধরনের, কম্পন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অনিয়মিত কম্পন, এই আওরা জাওরা লাউরা তাওরা একটা কম্পন, এগুলা কানে আমাদের যন্ত্রণা তৈরি করে। ঠিক আছে, চিল্লা ফাল্লা হ্যান তেন, বিল্ডিংয়ের কাজকর্ম, গাড়ির হর্ন হ্যান তেন, এগুলা কি আওরা জাওরা তাওরা টাইপ শব্দ, এগুলার কম্পনের কোনো সিরিবিরি নাই। বাট আরেক ধরনের কম্পন আছে, শব্দ আছে, তরঙ্গ আছে, যেটা পর্যায়বৃত্ত কম্পন মেনটেন করে, খুবই সুন্দর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মেনটেন করে করে যেটা সুরটা তৈরি হয়। পর্যায়বৃত্ত কম্পন, নিয়মিত কম্পন, নিয়মিত কম্পন। তাহলে সুরযুক্ত শব্দের প্রথম বৈশিষ্ট্য কি? এখানে আমাদের সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলাই জানতে চায়। পর্যাবৃত্ত কম্পন, কোথাও যদি পর্যাবৃত্ত কম্পন থাকে ওখানেই সুরযুক্ত শব্দ তৈরি হয়। ঠিক আছে, এটা ছাড়া পসিবল না। এন্ড সুরযুক্ত শব্দ, তুমি যদি টিউনিং ফর্কের দিকে তাকাও, ওখানে জাস্ট এক ধরনের কম্পনি বা এক ধরনের ফ্রিকোয়েন্সির শব্দ এখান থেকে আসে, একটা তরঙ্গই আসে। এই জন্য এটা সুর থাকলেও এটা ভাল লাগে না, কেমন জানি। বাট একটা বাদ্যযন্ত্রে কিন্তু অনেকগুলো টিউনিং ফর্কের মতো জিনিসপত্র থাকে, ওখান থেকে মাল্টিপল ফ্রিকোয়েন্সির তরঙ্গ আসে। তার মানে একাধিক তরঙ্গ, সুরযুক্ত শব্দ হওয়ার জন্য ওখানে একাধিক তরঙ্গের মিশ্রণ, একাধিক তরঙ্গের মিশ্রণ থাকা চাই। ওকে, তারপরে বেশ কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, স্পেশাল বৈশিষ্ট্য সুরযুক্ত শব্দের। সুরযুক্ত শব্দ বলতে আমরা কি বুঝি? যেসব শব্দ শুনতে আমরা উপভোগ করি, গান, বাদ্যযন্ত্রের শব্দ, এগুলা। ওকে, আচ্ছা, আমার ফোনে রেকর্ড হচ্ছে তো নাকি? ইয়া, পারফেক্টলি রেকর্ড হচ্ছে। বেশ কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, স্পেশাল বৈশিষ্ট্যগুলো একটা একটা করে আমি তোমাদেরকে বলি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তীব্রতা। তীব্রতাকে আমরা ইন্টেন্সিটি বলতে পারি ইংরেজিতে। তো তীব্রতা, শব্দের তীব্রতা, সুরযুক্ত শব্দের তীব্রতা টু মাচ হইতে পারবে না, আবার একদম কম হইতে পারবে না, ঠিক যতটুক আমাদের কানে লাগলে আমাদের ভাল লাগে ওটুক হইতে হবে। তীব্রতা মানে হচ্ছে এটা আমরা কতটুক জোরে শুনি, এটা আমাদের কানে কেমন সাউন্ড ক্রিয়েট করে, এটা হচ্ছে তীব্রতা। তীব্রতার সংজ্ঞা তোমাদেরকে বলছি যে প্রতি একক বর্গ ক্ষেত্রফলের ভেতর দিয়ে একক সময় যতটুকু শব্দ শক্তি অতিক্রম করে তাকে শব্দের তীব্রতা বলে। ঠিক আছে, এটার একক তোমাদের জানা উচিত, ওয়াট মিটার ইনভার্স টু। ঠিক আছে, এটা হচ্ছে তীব্রতার একক। আচ্ছা, এইবারে আসো, তারপর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে তীক্ষ্ণতা। সুরযুক্ত শব্দের ক্ষেত্রে তীক্ষ্ণতা খুবই ভালো করে মেনটেন করতে হয়, বা পিচ। ঠিক আছে, এটা তো তীব্রতা তুমি জানো, ইন্টেন্সিটি। পিচ বলে একটা জিনিস আছে। ওকে, পিচ জিনিসটা কি? তোমার কাছে দুইটা সোর্স থেকে শব্দ আসতেছে, এই সোর্স থেকেও একটা, এই সোর্স থেকে একটা, দুইটা শব্দের ইন্টেন্সিটি সেম, তাও আমরা স্পষ্ট করে বলতে পারি কোনটা কোন যন্ত্রের শব্দ। দুইটার ফ্রিকোয়েন্সি বা দুইটার ইন্টেন্সিটি যদি সেম হয়, আমার তো আলাদা করতে পারার কথা না যে কোনটা কোন জায়গা থেকে আসতেছে। দুইটা আলাদা, দুইটা ভিন্ন, এটা আলাদা করতে পারার কথা না। তাও আমি করতে পারি কেন? পিচের কারণে। পিচ মানে হচ্ছে তীক্ষ্ণতা, শব্দটা মোটা শোনাবে না চিকন শোনাবে, কতটুকু তীক্ষ্ণ শোনাবে, এটা ডিপেন্ড করে শব্দের পিচের উপর। ঠিক আছে, যে এটার একক কি? এটার একক হচ্ছে হার্জ। একরকম বলা চলে, এটা হচ্ছে বেসিক্যালি পিচ হচ্ছে ফ্রিকোয়েন্সি।
ফ্রিকোয়েন্সি নির্ভর একটা জিনিস, আর তীব্রতা কিন্তু ফ্রিকোয়েন্সি নির্ভর একটা জিনিস না। তীব্রতা হচ্ছে এনার্জি রিলেটেড, এনার্জি নির্ভরশীল একটা জিনিস। তীক্ষ্ণতা হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, তীব্রতা হচ্ছে এনার্জির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সো যদি কোনো শব্দের তীক্ষ্ণতা অনেক বেশি হয়ে চিকন হয়, তীক্ষ্ণতা কম হলে এটা মোটা হয়, এরকম মোটা। ওকে, আচ্ছা এইবারে আসো, তার মানে একটা শব্দ শ্রুতিমধুর হইতে হলে, সুরযুক্ত হইতে হলে তার পিচটা হইতে হবে কি অনেক বেশি তীক্ষ্ণ এমনও না, অনেক বেশি মোটা এমনও না, মাঝে কিছু একটা। ওকে, আচ্ছা তারপর সবার শেষে সুরযুক্ত শব্দ হওয়ার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে টিম্বার বা শব্দের গুণ। এবার তোমাকে আবারও দুইটা সোর্স থেকে আমি শব্দ দিলাম। এবার সোর্স এ সোর্স বি দুইটার ইন্টেন্সিটিও সেম, তীক্ষ্ণতাও সেম। এটা যতটুক মোড়া, এটা অতটুক মোড়া। এটা যতটুক শক্তিশালী মানে ইন্টেন্স, এটাও ততটুক ইন্টেন্স। তাও আমরা বুঝতে পারি এটা গিটার, এটা হইতেছে হারমোনিয়াম। আমরা বুঝতে পারি এটা বেহালা, এটা হইতেছে পিয়ানো। আমরা বুঝতে পারি। কেমনে বুঝতে পারি? টিম্বারের কারণে, শব্দের গুণ, মানে সোর্সটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বা সোর্সটা কিভাবে শব্দটা উৎপন্ন করতেছে। হয়তো এই সোর্সটা গিটার শব্দ উৎপন্ন করে কিসের মাধ্যমে? তারের কম্পনের মাধ্যমে। হারমোনিয়াম শব্দ উৎপন্ন করে কিসের মাধ্যমে? বায়ু প্রবাহের মাধ্যমে। জাস্ট বিকজ টু ডিফারেন্ট ওয়েজে মেথডে শব্দটা প্রডিউসড হচ্ছে, দ্যাটস ওয়াই কি আমরা এটার দুটা গুণ ডিফারেন্ট হয়, টিম্বার ডিফারেন্ট, আমরা ধরে ফেলতে পারি এটা হারমোনিয়াম, এটা গিটার। যদি এটার তীক্ষ্ণতা এটার তীক্ষ্ণতা সেম, যদি এটার ইন্টেন্সিটি সেম। ওকে, না তাহলে সুরযুক্ত শব্দের ক্ষেত্রে আমরা গুণগুলো আছে, শব্দের গুণ আমরা কেমন গুণ পছন্দ করি এগুলোর উপর বেস করে টিম্বার ঠিক করা উচিত, ঠিক আছে? বা সোর্সের ম্যাটেরিয়ালস ঠিক করা উচিত। ডান, আমাদের এটা শেষ। এইবারে আমরা যাব শব্দের দূষণে। শব্দের দূষণ নিয়ে আমাদের কি কি জানতে হবে? আচ্ছা শব্দের ব্যাগ নিয়ে তোমাদেরকে আমার একটা চার্ট দেওয়ার কথা ছিল, তো সেটা আমি দিলাম না কেন? আমি ভুলে গেলাম কেন বলো তো? শব্দের ব্যাগ, আমরা শব্দের ব্যাগে আছি, শব্দের ব্যাগ নিয়ে তোমাদেরকে আমি একটা চার্ট দিব, তো খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট দিব। ওই চার্ট যদি স্কিপ করছো তোমরা সিভিয়ার ধরা খাবা। তোমাদের বই একটা চার্ট আছে, বুঝছো? ওখান থেকে বাতাসে মাস্ট, এটা মনে রাখতে হবে, বাতাস হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রুম টেম্পারেচারে, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। ওকে, আর আরেকটা মনে রাখতে হবে, পানিতে কত? 1493 মিটার পার সেকেন্ড। আরেকটা মাথায় রাখতে হবে, লোহাতে শব্দের বেগ 5130 মিটার পার সেকেন্ড। এই তিনটা ঠাড়া মুখস্থ রাখা লাগবে। মুখস্থ বলতে তো আসলে মুখস্থ না, মুখস্থ বলতে আমি বুঝাই, যখন আমি একটা জিনিস বলবো এটা মুখস্থ করতে হবে, এর মানে আমি তোমাকে বলতেছি এটাকে না দেখা তোমাকে 50 থেকে 60 বার লিখতে হবে। কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। তাহলে এটা ব্রেনে সেভ হয়ে যাবে। রিপিট, মুখস্থ করা মানে অ্যাকচুয়ালি রিপিটেশন, একবার বুঝে ক্লু নিয়ে রিপিটেশন। ওকে, ডান। তাহলে আমাদের শব্দের বেগের পার্থক্য ডান, আমাদের শব্দের ব্যবহার ডান, আমাদের সুরযুক্ত শব্দ ডান। আর জিনিসটা তো বেশ সুন্দর হয়েছে। আমাদের সাম বেসিক্স ডান, আমাদের শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য ডান, আমাদের প্রতিধ্বনি ডান, আমাদের শব্দের বেগের পার্থক্য ডান, আমাদের শব্দের ব্যবহার ডান, আমাদের সুরযুক্ত শব্দ ডান। দেন আমরা এখন শব্দের দূষণে চলে যাব। ওকে, ব্যাপারটা বেশ সুন্দর হয়েছে, নাইস। শব্দের দূষণ, আমরা শব্দের দূষণ পড়বো এখন। ওকে, আচ্ছা, শব্দের দূষণ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? শব্দের দূষণ বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে ধরনের শব্দ আমাদের কানে আসলে আমাদের কানের ক্ষতি হয়, আমাদের হিয়ারিং ক্যাপাবিলিটি কমে যায়, কিন্তু কমে যায়। কোথাও যদি শব্দ দূষণ থাকে, তুমি নর্মালি কত 20 হার্টজের চেয়ে বেশি, 20 কিলো হার্টজের চেয়ে কম কম্পাঙ্কের শব্দ তুমি শুনতে পাও, দেখা যায় তাদের রেঞ্জটা চেঞ্জ হয়ে যায়। তুমি যদি প্রচণ্ড শব্দ দূষণের জায়গায় থাকো, দেখা যাবে তোমার রেঞ্জটা চেঞ্জ হয়ে হয়তো এটা হয়ে গেছে 150 হার্টজ, 1800 হার্টজ, সরি 18,000 হার্টজ। মানে তুমি কিন্তু আর 18,000-এর উপরে, 18,000 বা তার উপরে শুনতে পাও না, বা 150 হার্টজ বা এটার ইকুয়াল বা তার নিচে শুনতে পাও না। তো
তোমার কিন্তু আরো বড় রেঞ্জে শুনতে পারার কথা ছিল, 20 হার্জ আর 20 কিলো হার্জ, এই রেঞ্জে তোমার শুনতে পারার কথা ছিল। তুমি তো শুনতে পাচ্ছ না, কেন শুনতে পাচ্ছ না? তুমি প্রচন্ড শব্দ দূষণের এলাকায় ছিল, তোমার কানের ভেতরে যে পর্দাটা আছে এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ঠিক আছে? সো শব্দ দূষণ বলতে এটাই বোঝায়, এমন ধরনের শব্দ প্রতিনিয়ত প্রডিউস করে যেটা আমাদের হিয়ারিং ক্যাপাবিলিটি, শ্রবণ শক্তিকে দুর্বল করে দেয়। ওকে, সেটা কীভাবে হতে পারে? প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ, যন্ত্র কারখানার বা কল কারখানার আওয়াজ, বা প্রচুর শব্দে রেগুলার বেসিসে কানে হেডফোন লাগায় গান শোনা, প্রচুর শব্দে গান শোনো, অল্প সাউন্ড দিয়ে শোনো, দিনে একবার শোনো, সারাদিন তো শোনার দরকার নেই, তাই না? যদিও আমি এই ভুল অনেক বেশি করি, আমি প্রচুর গান শুনি, এখন কমাই দিছি অনেক, আগে প্রচুর শুনতাম আর কি, সারাদিন কানে হেডফোন লাগিয়ে রাখতাম। ওকে, তো এই যে শব্দ দূষণ খুবই বাজে একটা ইম্প্যাক্ট ফেলে। আমরা শব্দ দূষণ কোথাও কোনো এলাকায় যদি সিভিয়ার শব্দ দূষণ থাকে, ওইখানে যদি কেউ বসবাস করে সে বধির হয়ে যেতে পারে, কমপ্লিটলি তার হিয়ারিং ক্যাপাবিলিটি, শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে, বুঝছো? তুমি যদি কখনো এই শব্দ দূষণের সাথে আমাদের বডির স্ট্রেসের সম্পর্ক আছে, আমরা যদি একটা শব্দ দূষণের এলাকাতে থাকি, আমাদের বডি স্ট্রেসড হয়ে থাকে, আমাদের ব্রেইন প্রপারলি ইনফরমেশন প্রসেস করতে পারে না, ব্রেইন এনগেজড হয়ে থাকে। তুমি যদি কখনো পসিবল হয় কানের মধ্যে এনসি ইয়ারবাডস অথবা হেডফোন ইউজ করে দেখো, এটা আশেপাশের কিছু রিপিটেটিভ নয়েজকে ক্যান্সেল করতে পারে, তখন দেখবে আমাদের ব্রেন অনেক বেটার কাজ করতেছে, আমরা কাজে ফোকাস করতে পারতেছি, লেস স্ট্রেসড রাখতেছে বডিটা। আমি একটা এনসি ইউজ করি OnePlus-এর, সো ওইটা বেশ ভালো, CMF-এর একটা আছে, ওইটাও ভালো, 4 থেকে 5,000 টাকার মধ্যে দাম। সো এটা ইউজ করলে দেখা যায় আমি বেটার ফোকাস দিতে পারি। তোমরা চাইলে এগুলো ট্রাই করতে পারো যদি বাসার মধ্যে অনেক বেশি ডিস্ট্রাকশন থাকে। আর কখনো যদি পসিবল হয় শব্দ দূষণ মুক্ত কোনো একটা জায়গাতে যাওয়ার, ওখানে গেলে বুঝতে পারবে যে লাইফ কতটা রিল্যাক্সিং একটা জিনিস হইতে পারে, জাস্ট কোনো শব্দ নাই, ঠিক আছে? অ্যান্ড এটাই শান্তির ব্যাপার, শব্দ নাই, এটাই শান্তির ব্যাপার, কিচ্ছু লাগে না, জাস্ট নিরিবিলি। ওকে, এই জন্য একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল পাহাড়ি অঞ্চলে গেলে হঠাৎ করে আমাদের এত শান্তি লাগে, ঠিক আছে? চোখের শান্তি, কানের শান্তি। তো আমরা হচ্ছে এই শব্দ দূষণ কমানোর জন্য কি করতে পারি, এটা নিয়ে কোশ্চেন নিতে পারে, আমরা আইন প্রণয়ন করতে পারি যে শব্দ দূষণ এই কারণে হয়, এই কাজগুলো করা যাবে না, হর্ন বাজানো, মাইক বাজানো, হ্যাঁ, মাহফিল করা, বা হচ্ছে মাহফিল করার ক্ষেত্রে সাউন্ড কন্ট্রোল করা, আজারের ক্ষেত্রে সাউন্ড কন্ট্রোল করা, বা হচ্ছে পূজা মণ্ডপের সাউন্ড কন্ট্রোল করা, বা বিবাহ উৎসব বা হাবিজাবি যেখানে শব্দ অতিরিক্ত হতে পারে, আজানের শব্দ রাখা হোক, অতিরিক্ত দূষণের পর্যায়ে না চলে যাক, বিয়ে বাড়িতে গান বাজানো হোক, ওই ঘরের ভেতর থেকে না বের হোক, পূজা মণ্ডপে ঢোল বাদ্যযন্ত্র বাজানো হোক, সেটা ওই জায়গা থেকে বের হওয়ার দরকার নাই তো, তাই না? বা হচ্ছে মাইকিং করা হোক, আস্তে ধীরে মাইকিং করা হোক, মাইকিংয়ের অল্টারনেটিভে যাওয়া হোক, হর্ন গাড়ির হর্ন বাজানোর ক্ষেত্রে হর্নের অল্টারনেটিভ হিসেবে সিগন্যালিংয়ের ব্যবস্থা করা হোক, বা হর্নের সাউন্ডটা খুব অল্প করা হোক, তাই না? সো সেইগুলো যদি আইন প্রণয়ন করে যদি সে আইন লঙ্ঘন করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এই শব্দ দূষণের সাথে কিন্তু উচ্চ রক্তচাপও জড়িত। তোমার বডি স্ট্রেসড মানে কি, আমরা যদি প্রচণ্ড সাউন্ডে থাকি আমাদের হার্টবিট কিন্তু বেড়ে যায়, আমাদের বডিতে উচ্চ রক্তচাপ চলে, সো অ্যান্ড আমরা বধির হয়ে যাইতে পারি, স্ট্রেসে থাকতে পারি, আমাদের ব্রেন ঠিক মতো কাজ করে না, আমরা সিক ফিল করতে পারি। সো এই ব্যাপারগুলো মানুষকে জানানো যে দেখেন অযথা শব্দ তৈরি করে না। এই যে বিয়ে বাড়ি মানে কি এমনি গান বাজাইতে হবে, বাজান না, সমস্যা কি, রুমের ভিতরে বাজান, মানে উঠানের মধ্যে আইনে এত বিশাল বড় বড় স্পিকার লাগায় উড়া ধুরা নাগিন ডান্স লাগাই দিছে, কেন ভাই? দরকার নাই তো। তুমি নাগিন নাচতে ইচ্ছে একটা রুমের মধ্যে, আচ্ছা ঠিক আছে বিয়ে 2-3 দিন বিয়ে তো, আচ্ছা ঠিক আছে গায়ে হলুদের রাতে আমরা 1 ঘন্টা নাচবো, ঠিক আছে, একটা রুমের ভিতরে সাউন্ডটা দিলাম, দিয়ে ওই রুমের ভিতরে খুব বেশি দূরে সাউন্ড যাবে না, সবাইকে ওইখানে নাচ লাগাইলাম উড়া ধুরা। কী রে ভাই, সারাদিন ওই বিকালবেলা শুরু হয়, সারা বিকাল সারা সন্ধ্যা সারা রাত কিন্তু ভোর 3টা-4টা পর্যন্ত উড়াধুরা ডান্স চলে, কেন ভাই? কিন্তু ক্ষতি করে তো। ওই বিয়ে বাড়িতে যত বৃদ্ধ মানুষ আছে, যত উচ্চ রক্তচাপের মানুষ আছে, হাই ব্লাড প্রেশারের মানুষ আছে, আশেপাশে যদি কোনো সেনসিটিভ মানুষ থাকে, বা পড়াশোনার জিনিস বাদই না হয়, দিলাম একদিন না হয় পড়াশোনা হলো না, স্বাস্থ্যের তো সিভিয়ার ক্ষতি হয় রে ভাই, এগুলো কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাওয়ারনেস ডান। আজানের ক্ষেত্রে যদি বলি, আমার এই এলাকার আজান তো অন্য এলাকায় যাওয়ার দরকার নেই তো,
প্রতিটা মসজিদের একটা রেঞ্জ থাকে, ওই রেঞ্জের মধ্যে সাউন্ডটা থাকলেই চলবে, এর বাইরে যাওয়ার দরকার নেই। ওই অনুযায়ী মাইকের সাউন্ডটা দেওয়া হোক না। অন্য এলাকায় তো আবার ওই এলাকার মসজিদের সাউন্ড যাবে, অন্য এলাকায় এটা একটা এলাকা, এটা একটা এলাকায়, এটা একটা এলাকা, এখানে একটা মসজিদ আছে, এটুক যাইলেই চলবে, এটার সাউন্ড তো এখানে যাওয়ার দরকার নেই। ওই অনুযায়ী সাউন্ডগুলোকে অ্যাডজাস্ট করা হোক, তাই না? অথবা সেটা হচ্ছে একটা এলাকায়, এই এলাকায় ধরো 5টা মসজিদ আছে, 5টা মসজিদকে মাইক ইউজ করতে করার অনুমতি দেওয়ার দরকার নেই, একটা ইউজ করুক। একটা যখন আজান দিচ্ছে তখন জানা কথা এখন নামাজের সময় হয়ে গেছে, সবাই যে যার বাড়ির কাছে মসজিদে চলে যাবে, বাকিগুলোতে আজান মাইকই হোক, একদম স্বল্প সাউন্ডে হোক। তুমি যদি চিন্তা করো প্রত্যেকদিন 5 বার, আমি এখানে লালবাগ ক্লাস নিচ্ছি, এখানে এই অফিসের চারপাশে কম করে হলো 5টা মসজিদ আছে, আজান দেওয়া যখন শুরু হয় একসাথে 5টা মসজিদ থেকে সাউন্ড আসে। আরে এটা তো ধর্ম অবমাননায় না, এটা হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হওয়া। এটার ব্যাপারে কোনো স্ট্রিক্ট কোনো নির্দেশনা নাই যে এইভাবে মাইক দিয়ে দিতে হবে, তুমি যাচাই করে দেখতে পারো, স্ট্রিক্ট কোনো নির্দেশনা নাই। এখন তোমরা আমার উপর চেতে পারো, ভাই আপনি আজান নিয়ে কথা বললেন, আজান তো ভালো একটা জিনিস, এটাকে আমরা আরো সুমধুর করার চেষ্টা করব, এটা যাতে আমরা উপভোগ করি। এখন এই মসজিদ থেকে একটা আসতেছে, ওই মসজিদ থেকে একটা আসতেছে, একই টাইমে এই মসজিদ থেকে একটা আসছে, 3টা মসজিদ আমার বাড়ির চারপাশে, 5টা আজান যখন একসাথে আসে, এত সুন্দর একটা মধুর সুরের একটা উপভোগ্য জিনিস, এটা কানে বিটার লাগতেছে তখন, আরে কি অবস্থা, একটা থেকে আসুক। সো এইভাবে আইন প্রণয়নের ব্যাপার আছে। পূজা মণ্ডপের মধ্যে ভাই মানে তুমি তোমার দেবীকে তুমি হচ্ছে ফুল অর্চনা দিবা, সব কিছু করো, সেটা করো, করার পর ওই যে তোমার এখন উপভোগ করা দরকার, সার্টেন একটা টাইমে গানটা বাজাও না, তুমি সার্টেন একটা টাইমে বাজাও, সার্টেন একটা টাইমে নাচ গানটা করো। সারাদিন যদি পূজা 7 দিন, 7 দিন যদি তুমি উড়াধুরা মিউজিক, আল্লাহ এই 7 দিনে আশেপাশের বাড়ির মানুষের যে কি হবে, পুরো কিয়ামত হয়ে যাবে, বুঝছো? সো এগুলো করা যাবে না, এগুলোর ব্যাপারে আইন প্রণয়ন করতে হবে, ঠিক আছে? কেউ যদি কোনোভাবে কারোর যদি কোনো অনুভূতিতে ধর্মীয় বা কোনো আঘাত লেগে থাকে, আমি সরি, আমি হচ্ছে ওই পারপাস থেকে বলি না, আমি কিন্তু সবার কার্যক্রমই চালাইতে বলতেছি, বাট কারোর ক্ষতি না করে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কলকারখানা যেখানে প্রচুর সাউন্ড, ওখানে এমন কিছু যন্ত্র ইউজ করে যেগুলো সাউন্ড অ্যাবজর্ভ করে নিতে পারে, বা সাউন্ড যাতে বের না হইতে পারে, সাউন্ড প্রুফ করে রাখা, অ্যাবজর্ভ করে নিবে এমন যন্ত্র ইউজ করা। তারপর আর কি আছে, আমরা যাতে কম মাইক ব্যবহার করি, মাইকের বদলে তো অন্য অনেকভাবে অ্যানাউন্সমেন্ট আছে, ফোনে টেক্সট পাঠানো যায়, অনেকভাবে মানুষকে অ্যাওয়ার করা যায় কোনো একটা কিছুর ব্যাপারে, লিফলেট দেওয়া যায়, তাই না? বিলবোর্ড ব্যবহার করা যায়, মাইকের ব্যবহারটা কমাইতে হবে, ওকে? আচ্ছা, এন্ড গাড়ির ক্ষেত্রে লেস ভেহিকেল নয়েজ, গাড়ির ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোনো টাইপের হর্ন ইউজ করা যাবে না, হর্ন সরকার থেকে নির্দিষ্ট করে দেবে এই টাইপ হর্ন ইউজ করা যাবে, এটা এবার ইউজ করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে গাড়ির নয়েজ, ইঞ্জিনের চারপাশে কিন্তু অনেক এরকম সাউন্ড অ্যাবজর্ভ করে ফেলে এমন যন্ত্র লাগানো যায়। সো এমনভাবে ইঞ্জিনটাকে বিল্ড করা উচিত যাতে এটা থেকে সাউন্ড কম বের হয়, বা গাড়ি থেকে যাতে সাউন্ড কম বের হয়, ঠিক আছে? যে বডিগুলো আছে না করে যে চালায়, ওইগুলা চালানোর হইতেছে নিষিদ্ধ করতে হবে, ওইগুলোর দরকার নাই তো, প্রচণ্ড আওয়াজ, কালো ধোঁয়া বের হয়, দরকার নেই। অ্যান্ড ফাইনালি আমরা যদি প্রচুর ট্রি প্ল্যান্ট করি শহরের ফাঁকা জায়গাগুলোতে, গাছ কিন্তু সাউন্ড শোষণ করে নেয়। তো এখানে প্রচুর গাছ আসে, ওইদিকে এখানে প্রচুর গাছ আছে, এখানে আমার বাড়ি, ওইদিকে প্রচুর সাউন্ড পলিউশন হচ্ছে, সাউন্ডটা তো আসতে পারবে না, গাছের পাতায় কি বাধা খেয়ে খেয়ে আটকায় যাবে, তাই না? সো প্রচুর ট্রি প্ল্যান্টেশন করতে হবে, ওকে? আচ্ছা, তাহলে শব্দের দূষণ হলে কেমনে হয়, কীভাবে আমাদের ক্ষতি করে বললাম। শব্দের দূষণের একটা চার্ট আছে, সেই চার্টটা আমরা হচ্ছে ওই চারটা থেকে কোশ্চেন হয়, আমি একটা ওইখানকার একটা পয়েন্ট আমি তোমাদেরকে মেনশন করে দিতে চাই, সেটা হচ্ছে কথাবার্তার শব্দের তীব্রতার লেভেল কত, এটা কোশ্চেন করে 40 to 60 ডেসিবেল। শব্দের তীব্রতার লেভেল নিয়ে তোমাদের ক্লাসে আলোচনা নাই, সো এটা নিয়ে খুব বেশি কথা বললাম না, ভ্যালুগুলো দেওয়া আছে কত ডেসিবেল, ওকে? সো এই চারটা আমরা কিছুক্ষণ পরে দেখবো, বাট এটা মাথায় রাখতে হবে, আমাদের কথাবার্তার যে শব্দ, এই শব্দের তীব্রতার লেভেল হচ্ছে 40 to 60 ডেসিবেল, ওকে? সো এইবারে আমাদের এটাও শেষ হয়ে গেলো, এবার আমরা এগুলো রিলেটেড প্রবলেম সলভ করবো, যে কটা আছে এক্সাম্পল, অ্যান্ড তোমরা আমার সাথে সাথে এখনই বইটা রিডিং করে ফেলবা, ডান? ওকে, আমি যা যা তথ্য মার্ক করছি এগুলো মার্ক করে ফেলো,
অ্যান্ড পজ করে করে এখন রিডিং করে ফেলো। তোমার হাতে যদি সময় না থাকে তুমি পরে হচ্ছে রিডিং পড়তে পারো, বাট হাতে ইনাফ সময় থাকলে এখনই পড়ে ফেলো। এই এক্সপেরিমেন্টের ব্যাপারে আমি তোমাদেরকে বলছি, তোমরা জাস্ট কাগজ কেটে নিয়ে 2টা আঙ্গুলের মাঝখানে রেখে মুখে ফু দিবা। পাতলা কাগজ ইউজ করলে একটা সাউন্ড বের হবে, ভারী কাগজ ইউজ করলে একটা সাউন্ড বের হবে, তাহলে বুঝতে পারবে যে ভোকাল কর্ড কেন পুরুষ এবং মহিলাদের মোটা পাতলা হওয়ার কারণে ভয়েসের ডিফারেন্সটা হয়। এই যে এখানে দেখানো আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করছি, তুমি একটু পজ করে 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 এখন রিডিং পড়ে ফেলো। ওই যে এই এক্সপেরিমেন্টের কথা বলছিলাম, একটা বায়ুশূন্য পাত্রে কলিং বেল রেখে যে এক্সপেরিমেন্ট, এটা তুমি করতে পারো। প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলছি, ওকে? আমি কিন্তু পজ করার সুযোগ দিচ্ছি, এই এক্সপেরিমেন্টটা কেমনে করবা সেটাও আমি তোমাকে বলছি। এই যে এক্সপেরিমেন্ট, এখানে একটা প্রবলেম আছে, এটা আমি সলভ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি বলতেছে, 1 কিলোহার্টজ কম্পনের একটি সুরশলাকা বা টিউনিং ফর্ক দিয়ে শব্দ তৈরি করে সেটি বাতাসে, পানিতে এবং লোহার ভেতর দিয়ে প্রবাহিত হতে দিয়ে তার বেগ নির্ণয় করে দেখা গেছে শব্দের বেগ বাতাসে। তাহলে একটা এটার সোর্সের কম্পাঙ্ক কত? এফ হচ্ছে 1000 হার্টজ, এটা এসআই এককে রাখলাম। পানিতে বাতাসে বেগ কত? ভেলোসিটি ইন এয়ার 334 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি ইন ওয়াটার কত? 1493 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি ইন আয়রন কত? 5130 মিটার পার সেকেন্ড। কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত? তো তুমি তো জানো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? v = f ল্যামডা। তাহলে এখান থেকে যদি আমি ল্যামডা বের করতে চাই, তো এটা ইউজ করো। তো এটার ক্ষেত্রে ল্যামডা = কত হবে? ল্যামডা ইন এয়ার হবে VA ডিভাইডেড বাই f। f সবগুলোর ক্ষেত্রে ফিক্সড, যেহেতু সোর্স ফিক্সড, মাধ্যম চেঞ্জ করলেও f চেঞ্জ হবে না। তাহলে এখানে VA এর ভ্যালু বসাও 334, f এর ভ্যালু বসাও 1000, তাহলে তো হচ্ছে, তাইলে এটা পাবা, এটা মিটারে পাবা। হ্যাঁ, এটার অ্যান্সারটা পাবা মিটারে, যেহেতু এটা এসআই ইউনিটে বসাচ্ছি মিটার পার সেকেন্ড, এটা হার্টজে বসাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে VW বাই f। ভ্যালু কত বসাবা? 1493 বসাবা, ওকে? এটার ক্ষেত্রে কত বসাবা? এটা 1000 বসাও, এটা 5130 বসাবো, সবগুলো মিটারে পাবা। সো অ্যান্সার কত পাবা? এই যে, ঠিক আছে? আচ্ছা, ডান। প্রতিধ্বনি নিয়ে বিস্তারিত আমি যা যা বলছি সব এখানে আছে, তুমি একটু পজ করে 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 পড়ে ফেলো। শব্দের বেগের পার্থক্য, বেগের পার্থক্যের ক্ষেত্রে এই জায়গাটা নিয়ে আমাদের কনফিউশন ছিল, আমরা ক্লিয়ার করে ফেলছি। এটা একটু ভালো করে দেখো। এখানে আমরা এইটা 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 একদম ভাইজা ফেলবো, বাকিগুলো যদি মনে রাখতে পারে ভালো, না মনে রাখতে পারলে ওইগুলো থেকে সিকিউর জন্য 3টা মাস মনে রাখতে হবে, এমসিকিউর জন্য মাস, বাকিগুলো এমসিকিউর জন্য জাস্ট ভ্যালুটা জাস্ট হইতেছে, জাস্ট কোনো রকম মনে রাখার চেষ্টা করবে আর কি। নিজে করো, এটা তুমি করতে পারবা, এটা আমরা রেগুলার বেসিসে করি। আমরা একটা এক্সাম্পল সলভ করি। কোনো জায়গায় শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার ইন উইন্টার, এবং শব্দের বেগ ভেলোসিটি ইন উইন্টার 332 মিটার পার সেকেন্ড। গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে টেম্পারেচার ইন সামার 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, ভেলোসিটি ইন সামার বের করতে হবে। টেম্পারেচার আর ভেলোসিটির একটা রিলেশন আছে না, এটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। আমাদের এটা বের করা দরকার। তাইলে এটা একবার উইন্টারের জন্য লিখি, এন্ড এটাকে একবার সামারের জন্য বলি, সামারের জন্য করি। তাহলে উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাবো VW, আমরা এটা বের করতে যাচ্ছি না, তাহলে এটাকে আমরা এটা দিয়ে ভাগ দিই, এটাকে VS
divided by VW is equal to root over TS divided by TW। এটা সমান চিহ্ন তুললে সমানুপাতিক ধ্রুবক আসবে। সো এই ইকুয়েশনকে নিচের ইকুয়েশন দিয়ে ভাগ দিলে সমানুপাতিক ধ্রুবক কাটা চলে যাবে, ঠিক আছে। রুট ওভার টিএস আসবে, রুট ওভার টিডব্লিউ আসবে, টোটালটার উপর দুইটার উপর যেহেতু রুট আছে টোটালটার উপর লিখতে পারি। তো এখন আমি জাস্ট এখান থেকে বেসিক একটা ক্যালকুলেশন করে ভিএস বের করে ফেলতে পারি। ভিডব্লিউ রুট ওভার টিএস কত, টিএস তোমরা 30 ডিগ্রি সেলসিয়াস বসাবা নিচে, টিডব্লিউ 10 ডিগ্রি সেলসিয়াস বসাবা, বসানোর পর ক্যালকুলেট করবে, অ্যান্সার দিবে, বিশাল বড় একটা ডিম বানিয়ে বাসায় আসবা। কেন আসবা? কারণ তোমরা বিশাল বড় একটা ভুল করছো। কারণ তোমাদেরকে বলছিলাম এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য টি হইতে হবে কি, টি হইতে হবে ক্যালভিনে। সো এটাকে ক্যালভিনে নাও, এটা 283 ক্যালভিন হবে, 273 যোগ করতে হয়, এটা কত হবে 303 ক্যালভিন হবে। ওকে, সো টিএস হচ্ছে 303, টিডব্লিউ হচ্ছে 283, আর ভিডব্লিউ কত, ভিডব্লিউ হচ্ছে 332। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে ভিএস পাবা। ভিএস কত পাবা, এই যে এক্সাক্ট এই লাইনটাই তো আসছে আমাদের, 343.5 মিটার পার সেকেন্ড আসবে, এটা হবে অ্যান্সার। ওকে, ক্যালকুলেট করে ফেলো। আমরা দেখি আর কি আছে শব্দের ব্যবহার, আর নাই, আর কোনো ম্যাথ এক্সাম্পল নাই। আর প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড যে বাড়ে বা কমাইলে যে কমে, এগুলো পজ করে করে তুমি পড়ে ফেলো, বা মূল বই থেকে পড়ে ফেলো এগুলো। হ্যাঁ, কারোর হাতের কাছে যদি বই না থাকে তুমি ভিডিও থেকে পজ করে পড়ে ফেলতে পারো। ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ তরঙ্গ, এক একটার ফ্রিকোয়েন্সি, ওয়েভলেংথ, হ্যান ত্যান দিস দ্যাট ডিফারেন্ট হয়। কিন্তু কোনো কোশ্চেন হয় না, যদিও জাস্ট তুমি কিউরিওসিটি থেকে দেখতে পারো। এই একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে বাদ্যযন্ত্র মোটামুটি 3 ভাবে বানানো হয়, তার দিয়ে, বাতাসের প্রবাহ দিয়ে, আঘাত দিয়ে। তার দিয়ে বাদ্যযন্ত্র একতারা, বেহালা, সাতার, এমসিকিউ আসবে। বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র বাঁশি, হারমোনিয়াম। আঘাত দিয়ে শব্দ তৈরি করে যে বাদ্যযন্ত্রগুলো আছে, ঢোল আছে, তবলা আছে, সো এগুলো একটু মাথায় রেখো। হ্যাঁ, এখান থেকে এমসিকিউ হতে পারে। ইলেকট্রনিক্স ব্যবহার করে কিন্তু এখন সুরালা শব্দ তৈরি করা যায়, মানে আমি কোনো আঘাত টাঘাত কিচ্ছু করলাম না, জাস্ট একটা গিটার, এখানে সিগন্যালিংয়ের মাধ্যমে, ইলেকট্রনিক সিগন্যালিংয়ের মাধ্যমে আমরা সাউন্ড প্রডিউস করতে পারি। চিন্তা করো যে মানুষ বুদ্ধিকে কোন লেভেলে নিয়ে গেছে। শব্দের দূষণ, এটা নিয়ে আমাদের কথাবার্তা বলা শেষ। সো এখানে আমি বলছি জাস্ট এটা মাথায় রাখবা, ঠিক আছে। আর এটা মাথায় রাখলে এটাও মাথায় রাখা পসিবল, এটাও মাথায় রাখা পসিবল। বড় জোর তুমি টেলিভিশনেরটা মাথায় রাখতে পারো, যেহেতু কাছাকাছি আছে। বাকিগুলো যদি মাথায় রাখতে পারো ভালো, না হইলে ঝামেলা আছে, কারণ এমসিকিউতে এখান থেকে কোশ্চেন হয়, এই 4টা থেকে প্রচুর কোশ্চেন হয়, বিভিন্ন ধরনের শব্দের পরিমাণ। সো এটা না দেখা 50 থেকে 60, 70, 80, 90 বার রিপিট করো, এমনিতে ব্রেনে সেভ হয়ে যাবে। 20 মিনিট লাগবে তোমার ব্রেনে সেভ করতে। ডান। আমরা অনুশীলনী আরেকটা পার্টে সলভ করবো, বাট সোফার আমাদের অনুশীলনীর যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো আছে, এগুলো ম্যাথ সলভিং, এই কোর্সের ভেতরে যে ম্যাথ সলভিং পার্ট আছে ওইখানে ওইগুলো সলভ করানো হবে। আর অনুশীলনীর আলাদা একটা পার্ট এই একাডেমিক ক্লাসে অ্যাড করে দেওয়া হবে। তো এই ছিল হচ্ছে, বাট সেটা এখন করে দেওয়া হবে না, সেটা পরে অ্যাড করা হবে। ততক্ষণে তুমি অনুশীলনীর সবগুলো কোশ্চেন নিজে সলভ করে ট্রাই করবা। কেন? কারণ অনুশীলনীর কোশ্চেনগুলো সলভ করার সিকিউ, এমসিকিউ এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য যা যা জানা দরকার, বা এগুলো সিমিলার প্রবলেম তোমাদেরকে সলভ করে দেওয়া হয়েছে, তোমার সেটা পারা উচিত। তাও আমরা অনুশীলনীটা সলভ করে এখানে অ্যাড করে দিব একাডেমিক ক্লাসে। আর ম্যাথ যে কটা আছে এটা ম্যাথ সলভিং পার্টে আমরা হচ্ছে আলাদা, যে আমরা ম্যাথ সলভিং পার্ট বলি ওখানে সলভ করে দিই আর কি, ওখানে অ্যাড করে দিব। যদিও কিছু কিছু অধ্যায়ে ম্যাথ সলভিং পার্ট মূল চ্যাপ্টারের সাথে দিয়ে দেওয়া হয়েছে, এটা আসলে আগে থেকে আমাদের প্ল্যানটা তো প্রেসাইজ ছিল না। পরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে ম্যাথ সলভিং ক্লাসগুলো আমরা আলাদা করে রেকর্ড করে, টোটাল 14টা অধ্যায় না, 14টা অধ্যায়ের টোটাল 5-14 যে কয়টা কোশ্চেন হয় 70টার মতো, 70টা কোশ্চেন আলাদা আমরা একটা ক্লাসে রেকর্ড করে ম্যাথ সলভ, ফিজিক্স ম্যাথ সলভিং পার্ট নামে আলাদা একটা পার্ট অ্যাড হবে। ওখানে কেমিস্ট্রির প্রতিটা অধ্যায়ে, কেমিস্ট্রির যে যে অধ্যায়ে ম্যাথ প্রবলেম আছে এগুলো আলাদা করে এখানে দেওয়া হবে। ম্যাথ, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথের আমাদের ক্লাস 2 ধরনের, একটা হচ্ছে থিওরি ক্লাস, একটা হচ্ছে অনুশীলনীর সলভ ক্লাস। অনুশীলনীর সলভ ক্লাসগুলো এখানে দেওয়া হবে, আর থিওরি ক্লাসগুলো একাডেমিক ক্লাসে দেওয়া হবে, ঠিক আছে।
তো যেমনি যেমনি বলছি সুন্দর করে এই ক্লাসটা দেখার সাথে সাথে মূল বইটা রিডিং পড়ে দাগাই নিয়ে নিজে অনুশীলনীটা সলভ করবা, দেন বোর্ডের এমসিকিউ সলভ করবা, যা যা বলছি নোট করবা। হ্যাঁ, আর এমসিকিউ বোর্ডের বাইরেও করার দরকার নেই, যেগুলো প্রবলেম হবে এগুলো একটা মার্ক করে রাখবা, তাহলে দেখবা এই অধ্যায় থেকে একটা সিকিউ থাকে সচরাচর, সেটা তুমি খুব ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। সবার জন্য শুভকামনা রইল।